জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক পাওলা পাম্পালনের সৌজন্য সাক্ষাৎ করেছেন। এরপর বসুন্ধরা কার্যালয়ের সংবাদ সম্মেলনে কথা বলছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের। সরাসরি চলে যাচ্ছি সেখানে। কোত্থেকে আমরা দেখতেছি একটা প্রশাসনের আচরণ এক নীতি হচ্ছে, এটাকে আপনারা মোটে দেখতেছেন না, এটাকে শুধু আমরাই দেখছি। একটা ব্যক্তি আসছে, ওনার সিকিউরিটি অবশ্যই দরকার, আমরা এটা ফিল করি, কিন্তু যে হিসাবে প্রজেকশন হয়েছে, এরপরে এখনো যেভাবে প্রজেকশন হচ্ছে, তো এগুলোই তো মানুষকে এক ধরনের মেসেজ দিচ্ছে। ঠিক আছে, সরকারি কর্মকর্তাদের এই সরকারি মেসেজের কারণে আরো কিছু ইন্টারেস্টেড লোকেরা গিয়েছে, এক ধরনের ইমব্যালেন্স তৈরি করছে। আমার মনে হয় এটা আপনাদের কাছে আমার হচ্ছে আরো বেশি পরিষ্কার আছে। তো নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড যে কথা বলা হয়, তো সেটা যদি মেনটেন করতে হয়, তাহলে আপনি যদি আমাকে 2টা পুলিশ দেন পাহারায়, তাহলে আরেকজনকে 2টাই দিতে হবে, অ্যাটলিস্ট মেইন অপোজিশনকে। আপনি যদি আমাকে 3 দিনে আমার ভোটারশিপ করতে দেন, তাহলে আরেকজনকে কমপক্ষে 4 দিনে হইলেও তাকে ভোটার বানানোর এই সুযোগটা থাকা উচিত। কিন্তু আমরা দেখছি যে ট্রিটমেন্টটা ঠিক এরকম হচ্ছে না। এটা অবভিয়াস, এভরিবডি ইজ সিইং দিস। এটা এমন না যে খুব সূক্ষ্মভাবে হচ্ছে। আমার মনে হয় আপনাদের সকলেরই চোখে পড়ার কথা। গোপনে ব্যালটে যখন সাংবিধানিক অধিকার, তখন স্বতন্ত্র প্রার্থী হতে প্রকাশ্যে 1% ভোটারের সমর্থন বাধ্যতামূলক কেন? এমন আইনের বৈধতা কতটুকু? এসব প্রশ্ন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে আইন ও সংবিধান বিশেষজ্ঞদের মাঝে। কারো মতে এটি কালাকানুন, যেখানে ব্যক্তিগত গোপনীয়তার অমোঘ নীতি লঙ্ঘিত হয়। আবার কারো কাছে এটি প্রয়োজনীয় এবং আত্মপ্রচারের জন্য নির্বাচনের প্রার্থী হবার যে হিড়িক দেখা দেয়, তার রাশ টেনে ধরার আইনি পন্থা। ভোটের সময় পর্দাঘেরা গোপন কক্ষে পছন্দের প্রার্থীকে ভোট দেয় নির্বাচনের রীতি, যেখানে ভোটারের পছন্দ অপছন্দের খবর জানার সুযোগ থাকে না। কিন্তু স্বতন্ত্র প্রার্থীর বেলায় ভোটারের গোপনীয়তা আর গোপন থাকে না, যার কারণ স্বতন্ত্র প্রার্থী বিধিমালা 2011, যেখানে বলা হয় নির্বাচনে দাঁড়াবার যোগ্যতা হিসেবে স্বতন্ত্র প্রার্থীকে দেখাতে হবে আসন ভিত্তিক মোট ভোটের 1% ভোটারের স্বাক্ষরিত টিপ বা সইয়ের সমর্থন। আর সমর্থনকারীর এই তালিকা থেকেই ভোটের আগেই আঁচ করা যায় কে কাকে পছন্দ করেন। উঠান বৈঠক আয়োজন করতে পারবেন, আপনি কবে আসবেন বলেন। অনেকের মতে বিপুল সংখ্যক সমর্থনকারীর স্বাক্ষর জোগাড়ের কারণেই অনেক ভালো প্রার্থী নির্বাচনে দাঁড়াতে চান না। আবার অনেকে দাঁড়িয়েও পড়েন বিড়ম্বনায়, যেমনটা হয়েছে ঢাকার 9 আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার ক্ষেত্রে। সমর্থনকারীদের স্বাক্ষর জটিলতার কারণে বাতিল হয় যার মনোনয়নপত্র, যদিও আপিলের সিদ্ধান্ত জানিয়েছেন জারা। ওটা আমরা আপিল করব, সমস্যা নাই, টিকে যাবে ইনশাআল্লাহ, দোয়া রাখেন। একটা গণতান্ত্রিক দেশে এমন বাস্তবতায় 1% ভোটারের সমর্থন বাধ্যতামূলক করে 1/11 সরকারের চালু করা রীতিকে কালা কানুন বলে মনে করেন এই জ্যেষ্ঠ আইনজীবী। এটি কালা কানুন, নিশ্চিত কালা কানুন। ডিসকারেজ করা হচ্ছে রাজনৈতিক দলের বাইরের ক্যান্ডিডেটদেরকে, পটেনশিয়ালদেরকে। অপর প্রার্থীর জন্য প্রযোজ্য না, শুধু স্বতন্ত্র প্রার্থীর জন্য। আমাদের সংবিধানের আর্টিকেল 27-এর ক্লিয়ার ভায়োলেশন। এরপরে আমরা বলি যে আমরা গণতান্ত্রিক দেশ, আমাদের দেশে সমতা আছে। এটা হাস্যকর। তবে নির্বাচনে গণহারে প্রার্থী হবার হিড়িক থামাতে এই আইনের যৌক্তিকতা রয়েছে বলেও মত দেন এই আইন ও সংবিধান বিশেষজ্ঞ। সুযোগ থাকলেই বহু লোক দাঁড়াই যায়। কেন দাঁড়ায় জানেন? দাঁড়ায় হলো তার নামটা প্রচার হয়ে গেল সরকারিভাবে, বিভিন্নভাবে। তার কিন্তু কোনো ভোট নাই, কিন্তু সে ওই প্রচারের জন্য এবং এই প্রচারের মাধ্যমে সে নিজেকে একটা আপলিফট করবে। এবং সুযোগ নেওয়ার পরেই তো সেখানে সরকারি ব্যালট পেপারে নাম থাকা, প্রচার থাকা, টেলিভিশনের সুযোগ সুবিধা থাকা, সব জায়গায় চলে আসলো না। তো এই জিনিসগুলো বন্ধ করার জন্য একটা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। দলীয় রাজনীতিবিদ ও অরাজনৈতিক ব্যক্তিদের প্রার্থী হওয়ার ক্ষেত্রে শর্তনীয় মতপার্থক্য রয়েছে আইনজীবীদের মাঝে। 1% লোক যোগ্যতার মাধ্যমে, কিছু লোক যদি আপনাকে যোগ্যতা আছে এরকম মনেই না করে, তাহলে আপনার দাঁড়ানোর কি দরকার? দলের তো ধরেন একজন দাঁড়ালে পরে সমস্ত দল, একদম গ্রাম লেভেল পর্যন্ত দল আছে, তারা সাপোর্টাররা নেমে যায়। আপনি ওখানে সিগনেচার করলেই যে আপনাকে ভোট দিতে হবে, কথা কিন্তু আইনে বলে নাই। রাজনৈতিক দলের প্রার্থীর কোনো 1% লাগবে না, যে আগে সংসদ সদস্য হয়েছে তার 1% লাগবে না। শুধু যে ফ্রেশ
যে নতুনভাবে ভোট করতে চায়, যে এই কোনো রাজনৈতিক দলের বাইরে গিয়ে ভোট করতে চায়, যে মামদানি হতে চায়, যে কেজরিওয়াল হতে চায়, বাংলাদেশে সেটি হতে দেবে না। ওই পুরানো বন্দোবস্তেই আমাদেরকে রাখবে, সেটিই উদ্দেশ্য। এটি গণতন্ত্রের জন্য বড় হুমকি। স্বতন্ত্র প্রার্থী বিধিমালা 2011-র বৈধতার প্রশ্নে আপিল বিভাগে করা রিভিউ আবেদনটি শুনানির অপেক্ষায় রয়েছে বলেও জানান আইনজীবীরা। অবশ্যই এটি আমার মনে হয় রিভিউ করে দ্রুত এটার নিষ্পত্তি করা উচিত। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের পতনের পর গণহত্যার দোসর তকমা নিয়ে একদিকে রাজনীতির মাঠে কোণঠাসা, অন্যদিকে নেতৃত্বের দ্বন্দ্বে ভাঙনে নাস্তানাবুদ। এই অবস্থায় অস্তিত্বের লড়াইয়ে জাতীয় পার্টি প্রস্তুতি নিচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচনের। 244টি আসনের প্রার্থী দিলেও এখন টিকে আছেন 200 জন। তবে শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকা নিয়ে সংশয় জাতীয় পার্টি নেতারা। তাদের নির্বাচনে অংশগ্রহণে সুযোগ দেওয়ার পক্ষে রাজনীতির বিশ্লেষকদের কেউ কেউ। আগের টানা 3টি বিতর্কিত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে ঘোষিত কিংবা অঘোষিত জোটের আসনে সমঝোতা করে ভোটে অংশ নিয়েছিল জাতীয় পার্টি। তারা কখনো ছিল সংসদের প্রধান বিরোধী দল, আবার কখনো মন্ত্রিসভায়। এমন ভূমিকার কারণে পেয়েছিল গৃহপালিত বিরোধী দলের তকমা। জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হয় আওয়ামী লীগের। খেসারত দিতে হচ্ছে জাতীয় পার্টিকেও। গণহত্যার দোষর আখ্যা দিয়ে তাদেরকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে দূরে রাখার দাবি তোলে জামায়াত, এনসিপি, গণ অধিকার পরিষদ সহ কয়েকটি রাজনৈতিক দল। স্বৈরাচারের যারা দোষর, জাতীয় পার্টি এবং অন্যান্য যে দলগুলো আছে তারা যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের জীবিত থাকা অবস্থাতে জাতীয় পার্টি ভেঙেছে কয়েকবার। প্রতিবার এরশাদের নেতৃত্বে থাকা মূল দলে অংশ নেয় নির্বাচনে। জাতীয় পার্টি আছে, আগামীতে সরকার গঠন করার মতো শক্তি অর্জন করেছে। নেতৃত্বের দ্বন্দ্বে জড়িয়ে বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরকে বাদ দিয়ে সর্বশেষ আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বে সিনিয়র নেতারা আলাদাভাবে সম্মেলন করে নিবন্ধিত অনিবন্ধিত মিলিয়ে 18টি দল নিয়ে গঠন করা হয় নির্বাচনী জোট এনডিএফ। তবে তাদের লাঙ্গলে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ নেই, কারণ জিএম কাদের নেতৃত্বাধীন জাপার এই প্রতীক নিবন্ধিত। রাজনীতির জমিন ফিরে পাওয়ার পর নির্বাচন নিয়ে অনিশ্চয়তার মধ্যে 244টি আসনে প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি। তবে হলফনামায় তথ্যের গরমিলের মনোনয়ন বাতিল হয়ে যায় 44 জনের। পার্টি হয়তো আবারও গৌরব ফেরত পাবে। দলের নেতারা বলছেন অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নির্বাচনে অংশ নিচ্ছে জাতীয় পার্টি। অস্বীকার করা যাবে না 14, 18, 24-এ আওয়ামী লীগের ভোটগুলো প্রশ্নবিদ্ধ ছিল। আমরা সকল আসনেই ভোট করার প্রস্তুতি নিয়েই মনোনয়ন দিয়েছি। আমাদের পার্টি অফিসে যখন বারবার আগুন দিচ্ছিল এবং আমাদেরকে ব্যান করার জন্য একটা আন্দোলন হচ্ছিল, বিবৃতিতে তারা এর প্রতিবাদ করে। বিএনপির প্রতি কৃতজ্ঞ। প্রশাসন নিরপেক্ষ থাকে, সুষ্ঠু ভোট হয়, এই সহানুভূতিশীল অংশটা অনেকেই জাতীয় পার্টিকে ভোট দেবে। বিশ্লেষকরা বলছেন জাতীয় পার্টি নিয়ে অনেক বিতর্ক থাকলেও ভোটের মাঠে তাদের সুযোগ দেওয়া উচিত। জাতীয় পার্টির ভোট তারা নির্বাচনে না আসে, সেটাই নির্বাচনের বিউটিটাকে নষ্ট করতে পারে আর কি। এর ক্ষেত্রে যদি তাদের ভোট দেওয়ার সুযোগটা তাদের ফ্রিলি করে দেওয়া হয়, তাহলে আমি মনে করি যে নির্বাচনটা ভালো হবে। বিএনপি, জামায়াত সহ বর্তমান নির্বাচন কমিশনে নিবন্ধিত দল 59টি। স্থগিত আছে আওয়ামী লীগের নিবন্ধন। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। 11 জানুয়ারি বগুড়া যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 19 বছর পর পিতৃভূমিতে তাকে বরণ করতে সবাই প্রস্তুত, কিন্তু মা ও ছোট ভাইয়ের মৃত্যু পরবর্তী শোকাবহ পরিস্থিতিতে এই সফরে থাকছে না জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিকতা। সেখানে অংশ নেবেন মায়ের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়ায়। আশপাশের জেলাগুলো থেকেও লাখ লাখ মানুষ অংশগ্রহণের কথা বলছেন নেতারা। নিউজভূমে তারেক রহমানকে বরণ করে নেওয়ার অপেক্ষার প্রহর গুনছেন বগুড়ার সর্বস্তরের মানুষ। বিষাদের কালো মেঘে ঢাকা এই সফরে নেই লাল গালিচা সম্বর্ধনার কোনো আয়োজন, থাকছে না জাঁকজমকপূর্ণ কোনো আনুষ্ঠানিকতাও। নেতার আগমনে জেলা বিএনপি কার্যালয়ে চলছে ঘষা মাজা। সংস্কার করা হচ্ছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য সংরক্ষিত কক্ষটি। প্রস্তুতি নিতে বৈঠকেও বসেছিলেন স্থানীয় নেতারা। আমাদের নেতা তারেক রহমান যখন বগুড়া আসছেন, এই সংবাদটা ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। তো মানুষের এত আগ্রহ, এত তাদের উচ্ছ্বাস, আনন্দ যে আমরা তারেক রহমান আসছে, আমরা সেই অনুষ্ঠানে আমাদের থাকতে হবে, ম্যাডামের দোয়ায় অংশগ্রহণ করতে হবে। 42 বছর আগে মা বেগম খালেদা জিয়ার হাত ধরে 1984 সালের 5ই ফেব্রুয়ারি প্রথমবার বগুড়া এসেছিলেন তারেক রহমান, সঙ্গে ছোট ভাই আরাফাত রহমান কোকো। সর্বশেষ 2006 সালের 24 ডিসেম্বর পিতৃভূমি সফরকালেও তার সঙ্গী ছিলেন প্রিয় ছোট ভাই।
কিন্তু সেই সোনালী অতীতের রাঙ্গা পথে এবার নেমেছে বিষাদের ছায়া। সঙ্গে নেই মা, নেই ছোট ভাইও, দুজনের কেউ জীবিত নেই, চলে গেছেন পরপারে। নিঃসঙ্গতা, একাকিত্ব আর শোককে সঙ্গী করে প্রিয়জন হারানোর নিদারুণ এক হাহাকার নিয়ে এবার তাকে একাই আসতে হচ্ছে নিজ ভূমে। 111 নামে পরিচিতি পাওয়া সেই 11ই জানুয়ারিতেই তারেক রহমান বগুড়ায় আসছেন। 2007 সালের যে দিনটিতে জিয়া পরিবারের উপর মহা দুর্যোগ নেমে এসেছিল, তার 19 বছর পূর্তির দিনেই কাকতালীয়ভাবে বগুড়ায় ফিরছেন তারেক রহমান। পিতৃভূমিতে তার এই ফিরে আসার খবরে উচ্ছ্বসিত পূর্বপুরুষদের গ্রাম বাগবাড়ির বাসিন্দারা। তারেক রহমান আমাদের গ্রামের ছেলে, উনি আসতেছে, আমরা খুব খুশি। গ্রামবাসীর পক্ষ থেকে দলীয় কর্মসূচি হবে। এতদিন দেখতে পারিনি তাকে, এখন আমরা নিজের স্ব ইচ্ছা চোখে দেখতে পাচ্ছি। এর জন্য আমরা আনন্দ উচ্ছ্বাস করবো আর কি, ইনশাআল্লাহ। সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, বগুড়া শুধু তারেক রহমানের পৈতৃক ভিটাই নয়, তার রাজনীতির আতুর ঘরও। বগুড়ার প্রতি তার আবেগ ও ভালোবাসার কারণেই রাজস্বিক প্রত্যাবর্তনের পর ঢাকার বাইরে প্রথম সফরে বগুড়াকেই বেছে নিয়েছেন তিনি। বগুড়াবাসী ওনার জন্য অ্যাকচুয়ালি বলা চলে বিগত 17-18 বছর ধরেই অধীরা করে চেয়ে আছেন। ইনশাআল্লাহ এসে যাচ্ছে আগামী 11 তারিখে। এটা বগুড়াবাসী আসলে অধীরা করে চেয়ে আছেন যে উনি ওনাকে গ্রহণ করার জন্য। স্থানীয় নেতারা বলছেন, তারেক রহমানকে স্বাগত জানাতে আশপাশের জেলাগুলো থেকেও কয়েক লাখ মানুষের সমাগম হবে বলে তারা আশা করছেন। মোহন আখন্দ, ডিবিসি নিউজ, বগুড়া। রাতভর গণনা করেও ঘোষণা করা যায়নি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচনের ফল। মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এই নির্বাচনের প্রাপ্ত ভোট গণনার শুরুতেই ওএমআর মেশিনের যান্ত্রিক ত্রুটিতে আটকে যায় ভোট গণনা। এরপর মধ্যরাতে আবার ভোট গণনা শুরু হলেও ছিল ধীর গতি। ফলাফলের অপেক্ষায় নির্ঘুম রাত কাটিয়েছে শিক্ষার্থী ও প্রার্থীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে জকসু নির্বাচনের অস্থায়ী কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ, যেখানে মঙ্গলবার সন্ধ্যা 7টার দিকে কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যায় ভোট গণনা। সব প্যানেলের ভিপি ও জিএস প্রার্থী, শিক্ষক সমিতি, বিভাগীয় প্রধান, ডিন, সিনেট সদস্য, বিভিন্ন শিক্ষক সংগঠনের সঙ্গে আলোচনার পর রাত 12:30টার দিকে আবারও শুরু হয় গণনা। নৃবিজ্ঞান বিভাগের 278টি ভোট হাতে গণনা শেষে 2টি ওএমআর যন্ত্র দিয়ে যাচাই করা হয়। এরপর ত্রুটিহীন গণনা যন্ত্রেই রাতভর চলে গণনা। এ সময় ভোট গণনা দেখতে অডিটোরিয়ামে প্রার্থীর পাশাপাশি উপস্থিত ছিল শিক্ষার্থীরাও। মঙ্গলবার সকাল 9টায় শুরু হওয়া জকসু কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচনের 39টি কেন্দ্রের 168টি বুথে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে মোট ভোট পড়েছে 65% বেশি। ব্যালট ম্যানুয়ালি গণনা করে তা আবার ডিজিটালি গণনা করা হবে মেশিনে। যদি দুটো মেশিনেই যেই ফলাফলটা ম্যানুয়ালি ফলাফলের কাছাকাছি হয়, তাহলে, এবং কাছাকাছি হয় মানে ম্যানুয়ালি যে ফলাফল তার সাথে মিলে যায়, তাহলে আমরা সেই মেশিনেই বাকি ভোটগুলা গণনা করা হবে বাকি কেন্দ্রের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 223, শরীয়তপুর 3-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ সারাদিন থাকবো শরীয়তপুর 3 এবং সিলেট 1 আসন। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন শরীয়তপুর 3 আসনের যিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মনোনয়ন পেয়েছেন বা মনোনীত প্রার্থী, তার সঙ্গে কথা বলবো আগামী নির্বাচনে হাত পাখার অবস্থাটা কি অবস্থা রয়েছে। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আপনাদের এই 3 আসন নিয়ে আপনার মূলত কি ধরনের ভাবনা রয়েছে, কি ধরনের প্রচারণা আপনারা করছেন এখন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুক্রিয়া। আপনাকে ডিবিসি নিউজের সাংবাদিক হিসেবে ধন্যবাদ জানাচ্ছি। আপনার মাধ্যমে শরীয়তপুর 3 আসনের গোসাইর ডামুডা ভেদরগঞ্জের মানুষ সহ সারা বাংলাদেশের মানুষকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ, আমি অ্যাডভোকেট মোহাম্মদ হানিফ মিয়া, বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসেবে হাত পাখা মার্কার এই শরীয়তপুর 3 আসনের প্রার্থী হিসাবে সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী হিসাবে আমি মনে করি যে এ পর্যন্ত বাংলাদেশে এই 54 বছরে যেই অবস্থার প্রেক্ষিত তৈরি হয়েছে, সেখানে দেখা গেছে যে আমরা এই এখন যে নির্বাচন আসছে, এই নির্বাচনে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসাবে আমি সকলের কাছেই এটা আহ্বান জানাবো এই কারণে
যে 54 বছরে আমাদের যে অধিকার আদায়ের সংগ্রাম ছিল, সেই অধিকার আদায়ের সংগ্রামটা এখন পর্যন্ত শেষ হয়নি। আমরা অধিকার এখনও পাইনি। আমাদের ধরেন যে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি সেগুলি এখন পর্যন্ত লেগেই আছে। দলীয়করণ, আত্মীয়করণ এগুলি এখন পর্যন্ত আগের মতোই বিরাজমান। এখন বর্তমান দেখা যাচ্ছে যে আমরা যেই পজিশনটা তৈরি হয়েছে বাংলাদেশে, এবং সেটা পাশাপাশি শরীয়তপুর 3 আসনেও আমরা লক্ষ্য করছি। দেখা যায় যে একটা দল কিছুদিন আগে এখান থেকে চলে গেছে, আবার আরেকটা দলের লোকজন এরকমই চাঁদাবাজি বলেন, দলীয়করণ বলেন, প্রশাসনকে ব্যবহার করা বলেন, এবং বিভিন্ন ঘাট মাঠ বালুর ইজারা, বিভিন্ন নদী থেকে বালু উত্তোলন, এরকম যত কিছু বিষয় আছে যেগুলি নেগেটিভ বিষয়, বাংলাদেশের জন্য ক্ষতিকর বিষয়, সেগুলি সব কিছুই এখন আবার একটি দলের হাতে চলে গেছে। আপনি এই আসনটিতে কি করতে চান, কি ধরনের প্রতিশ্রুতি নিয়ে যেতে চাচ্ছেন বা সাধারণ মানুষের কাছে বলছেন? হ্যাঁ, এটা অবশ্যই প্রতিশ্রুতি আছে। আমি শরীয়তপুর 3 আসনের প্রার্থী হিসেবে, হাত পাখা মার্কার প্রার্থী হিসেবে প্রতিশ্রুতি এটাই, সকল মানুষ মনে করে যে আসলে একজন সংসদ সদস্য হবে, একজন এমপি হবে, সে এলাকার উন্নয়ন করবে, এলাকার উন্নয়নটা সবচেয়ে বেশি প্রাধান্য পাবে। কিন্তু মূল কথা হচ্ছে একজন এমপির কাজটা কি, এটা আমরা এখনো বুঝিনি। এমপির আসলে তার কর্তব্যটা কি, তার কাজটা কি, সে কি কারণে নির্বাচিত হয়। মূলত হচ্ছে একটা দেশের আইনসভা হচ্ছে সংসদ, সেই আইনসভায় মানুষের জন্য, এই জনসাধারণের জন্য ভালো একটা আইন তাদেরা যাতে সুন্দরভাবে চলতে পারে, রাষ্ট্রটা যাতে সুন্দরভাবে চলতে পারে, এর জন্য এই সংসদ সদস্য এই এলাকা সহ, যে এলাকা সেই সংসদ সদস্য, এই এলাকা সহ সারা বাংলাদেশের সুন্দর আইন, ভালো আইন, যে আইনটা সবার জন্য প্রযোজ্য হবে, এই আইনটা সংসদে তৈরি করবে, তার মতামতটা সেখানে প্রকাশ করবে, তার যে স্পিড, তার যে বক্তব্য, সেটা জাতীয় সংসদে তুলে ধরবে। কিন্তু সেটাকে আমরা দেখছি ছোট করে, আর এলাকার সব উন্নয়নের কথা বলা, এটা ওই সংসদে যে আমি বলবো, এবং সেখান থেকে সংসদ থেকে এই উন্নয়নের কথা বলে আমি আমার এই এলাকায় যে আপনি উন্নয়নের কথা বলবেন, এই তো আপনি এলাকা নিয়ে উন্নয়নের কাজ করবেন, জি, সেক্ষেত্রে সনাতন ধর্মাবলম্বী যারা আছে তাদের ভোটটা কি আসলে হাত পাখা পাবে? অবশ্যই। যেহেতু জামাত রয়েছে, বিএনপি রয়েছে, কতটা চ্যালেঞ্জ হতে পারে? আমি মনে করি কি, যে এই যে সনাতন ধর্মাবলম্বী বলেন, অন্য অন্য লোক যাদের কথা বলবেন, সবাই হাত পাখা মার্কায় ভোট দিবে। কারণটা কি জানেন? এই যে আপনি যে চাওয়াটা নিয়ে এই স্বপ্ন দেখে বাংলাদেশকে স্বাধীন করেছেন, যে স্বপ্ন আপনার মধ্যে লালিত হচ্ছে, সেই স্বপ্নটাকে বাস্তবায়ন এখন পর্যন্ত করতে পারেন নাই। সনাতন ধর্মাবলম্বীদের কথা বলবেন, আপনি দেখান এই যে ধর্মাবলম্বী, সনাতন ধর্মাবলম্বী, তাদের আচার অনুষ্ঠান যখন হয়, বিভিন্ন রকম ঘরবাড়ি তাদের আছে, এ পর্যন্ত আপনি দেখাতে পারবেন না যে কোনো এই আলেম, কোনো ধরনের যারা আল্লাহকে ভয় করে দিনের পথে চলে, কেউ তাদেরকে ডিস্টার্ব করছে, এরকম কোনো কিছু দেখাতে পারবেন না। কিন্তু দেখা যায় যারা এই ভিন্ন দলের লোক আছে, তারা বিভিন্ন সময় এই সনাতন ধর্মাবলম্বী সহ সাধারণ মানুষকে ডিস্টার্ব করছে, তাদের অধিকার নষ্ট করছে, তাদের ঘরবাড়ি দখল করছে, যার জন্য এখন আমি মনে করি যে হ্যাঁ, আমাদেরকে ভোট দিবে, কারণ মানুষ যেটা চেয়েছে সেটা তারা পায়নি। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ দুপুর বেলা 12টা থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয়ের সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের। মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহে কাঁপছে দেশ। এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজ রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছিতে 6.7 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া চুয়াডাঙ্গায় 6.9 ডিগ্রি ও গোপালগঞ্জে 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গত কয়েকদিন ধরে টানা শীতের দাপটে কাঁপছে রাজধানী ঢাকাসহ দেশের বিস্তীর্ণ জনপদ। কুয়াশায় ঢেকে আছে শহর, বন্দর, গ্রামগঞ্জ। কয়েক হাত দূরের চিত্র দেখা যাচ্ছে না চোখে। অনেক জেলায় দেখা নেই সূর্যের। কোথাও কোথাও এমন অবস্থা সপ্তাহকাল ধরে চলছে। ঘন কুয়াশার সাথে হিম বাতাস দুর্বিষহ করে তুলেছে জনজীবন। পৌষের শেষ ভাগে হাড় কাঁপানো শীতে কার্যত স্থবির জীবনযাত্রা। খুব প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। গরম কাপড়ের অভাবে কাতর হতদরিদ্ররা। তবে প্রশাসন থেকে কোনো সহযোগিতা না পাওয়ার অভিযোগ আসছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস সহসাই কাটছে না এমন অবস্থার। শীতের দাপট চলতে পারে আরও কয়েকদিন। এ সময় তাপমাত্রা 4 ডিগ্রিতে নেমে আসার সম্ভাবনাও রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে বিভিন্ন দেশ থেকে নিবন্ধন করেছেন 15,33,000-এর বেশি ভোটার। বিপুল সংখ্যক বাংলাদেশি ইউরোপের দেশ গ্রিসে বসবাস করলেও পোস্টাল ভোটের নিবন্ধনে অংশগ্রহণ এখনও আশানুরূপ নয়। এজন্য প্রচারণার অভাবকে দুষছেন কমিউনিটির নেতৃবৃন্দ।
এবারই প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোট গ্রহণের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এর মূল লক্ষ্য প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা। এরই ধারাবাহিকতায় চালু করা হয় পোস্টাল ভোট বিডি অ্যাপ। এদিকে ইউরোপ দেশ গ্রিসে বসবাস করেন ৩৫ থেকে ৪০ হাজার বাংলাদেশি, কিন্তু পোস্টাল ভোটার নিবন্ধন করেছেন মাত্র ১,০৪১ জন। পোস্টাল ভোটের নিবন্ধন কিভাবে করতে হয় এটা তো আমরা অনেকে জানি না, তাই এই কারণে আমরা নিবন্ধনও করছি না। ব্যর্থতা হচ্ছে এমবিসির এরা বা যারা আছেন দায়িত্ব তারা কোনো ধরনের দায়িত্ব নেন নাই। প্রবাসীরা জানান অনেকেই এই কার্যক্রম সম্পর্কে জানেন না। প্রক্রিয়া নিয়ে পর্যাপ্ত প্রচারণা না থাকায় আগ্রহ থাকা সত্ত্বেও তারা নিবন্ধন করতে পারেননি। আমরা কতটুকু আশাবাদী আমার বুথটা সঠিক জায়গাতে পৌঁছবে কিনা এবং কতদিন সময় লাগবে, এই যে প্রচারণা, এই যে ইনফরমেশন, এটা কিন্তু আমরা কিছু পাচ্ছি না। আবার অনেকের এনআইডি না থাকা ও এই কার্যক্রম নিয়ে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে পর্যাপ্ত প্রচারণা চালানো হয়নি বলেও অভিযোগ তুলেছেন কমিউনিটি নেতারা। জনগণকে ভোটার হইতে হবে, এই প্রচারণা এম্বাসির করা উচিত ছিল, কিন্তু এম্বাসিকে কিছু বললেই বলে যে আমার লোক বলের খুব সংকট। সরকারি তার নির্বাচন কমিশনে যেমন বাংলাদেশে গিয়া সবাই ভোটার হয়, এখানে দূতাবাস দায়িত্ব নিয়ে এই কাজটা করার কথা ছিল, তারা কিন্তু সেটা করে নাই। আমাদের গ্রিসে অনলাইন যে ভোটার যে ব্যবস্থা, অনলাইন সিস্টেমটা যে আমাদের এখানে যে প্রচারণা, সেখানে আমাদের একটু দুর্বলতা আছে, সেই কারণে এই বিষয়টা আমরা একটু পিছিয়ে আছি। অপরদিকে গ্রিস বিএনপির পক্ষ থেকে নিবন্ধনে প্রবাসীদের আগ্রহী করতে উদ্যোগ নেওয়ার কথা জানান সংগঠনের নেতারা। আমাদের দলীয় অফিসও প্রত্যেক দিন বিকাল 4টা থেকে রাত্রে 9টা পর্যন্ত 60টা মানুষ এখানে বসা আছে। আমি লাইভও করছি যে সমস্ত নেতাকর্মী দলীয় কার্যালয়ে এসে ভোটার হইতে পারবেন। যোগাযোগ করা হলে দূতাবাসের শ্রম সচিব রাবেয়া বেগম জানান, দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশি প্রবাসী অধ্যুষিত বিভিন্ন এলাকায় গিয়ে একাধিকবার প্রচারণা চালানো হয়েছে। এমনকি দূতাবাসেও এ সংক্রান্ত সভা আয়োজন করা হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের নতুন ভিসা বন্ড তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশের নাম। যুক্তরাষ্ট্র ভ্রমণে বাড়তি $15,000 পর্যন্ত জামানত জমা দিতে হবে বাংলাদেশের নাগরিকদের। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ভিসা বন্ডের আওতায় থাকা দেশগুলোর তালিকায় প্রকাশ করেছে। এতে নতুন করে হয়েছে বাংলাদেশের নাম। বাংলাদেশ সহ 38টি দেশের নাম রয়েছে এ তালিকায়। নিয়ম অনুযায়ী এসব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার জন্য $5,000 থেকে $15,000 পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে আগামী 21 জানুয়ারি থেকে কার্যকর হবে এ নিয়ম। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গেই থাকুন।